কথায় আছে ন্যাড়া বেলতলায় একবারই যায়, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমনই ন্যাড়া যে ন্যাড়া বারংবার বেলতলায় যাবে এবং বেলের আঘাতে ক্ষত বিক্ষত হবে, অপমান অপদস্থ হবে, তারপরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেলতলাতেই যাবে। দেখুন, 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচেই যেভাবে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানকে রীতিমতো বিধ্বস্ত করলো এবং যেভাবে বিজয়ী হলো, তাতে করে আপনি যদি বাংলাদেশের এই দুর্দান্ত জয় নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত হন, খুব বেশি আশাবাদী হন, তাহলে ভাই আপনার জন্য ভয়ঙ্কর রকম কিছু তথ্য অপেক্ষা করছে। চলুন প্রথমেই টাইম মেশিনে করে 2021 সালে ফিরে যাই। আমরা যদি 2021 সালের অগাস্ট মাসে ফিরে যাই, তাহলে কি দেখতে পাই? 2021 সালের অগাস্ট মাসে বাংলাদেশ সফর করে অস্ট্রেলিয়া এবং শক্তিশালী সেই অস্ট্রেলিয়া দলকে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন তৎকালীন বাংলাদেশ 5 ম্যাচের সেই সিরিজে 4-1 ব্যবধানে পরাজিত করে। অর্থাৎ সেই টি-20 সিরিজের 5টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচেই বিজয়ী হয় বাংলাদেশ এবং 5 ম্যাচের শেষ ম্যাচে অর্থাৎ পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়াকে তারা মাত্র 62 রানেই অল আউট করে দেয়। পরবর্তীতে এর পরবর্তী মাসেই বাংলাদেশ সফরে আসে নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশ তৎকালীন সময়ে 5 ম্যাচের টি-20 সিরিজে মুখোমুখি হয় এবং নিউজিল্যান্ডকেও বাংলাদেশ 3-2 ব্যবধানে পরাজিত করে এবং 5 ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে বাংলাদেশ মাত্র 60 রানে অল আউট করেছিল। অর্থাৎ নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো মহা পরাক্রমশালী 2 ক্রিকেট দলকে রীতিমতো নাকানি চুবানি খাইয়ে তবেই টি-20 বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ, যে কারণে তৎকালীন বাংলাদেশকে নিয়ে আমাদের অনেক বেশি আশা ছিল, আমাদের বিশ্বাস ছিল বাংলাদেশ হয়তোবা পুরো ক্রিকেট বিশ্বকেই বড় ধরনের চমক উপহার দিবে। কিন্তু কিসের কি, এমন ধান ক্ষেত মার্কা উইকেটে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে রীতিমতো নাকানি চুবানি খাওয়ার পর পরবর্তীতে দুবাইয়ে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে নিজেরাই রীতিমতো নাকানি চুবানি খায় বাংলাদেশ। ভয়ঙ্কর রকম বিপর্যয় হয় বাংলাদেশের। কিন্তু যাদেরকে নাকানি চুবানি খাইয়েছিল সেই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডই কিন্তু পরবর্তীতে টি-20 বিশ্বকাপের ফাইনালে উত্তীর্ণ হয় এবং ফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। যে কারণে অনেকটা যৌক্তিকভাবেই সাকিব আল হাসান তৎকালীন সময়ে একটা কথা বলেছিলেন, মহা গুরুত্বপূর্ণ সেই কথাটি হচ্ছে, মিরপুরের উইকেটে যদি কোনো ব্যাটার টানা 10 ম্যাচে অংশগ্রহণ করে তাহলে সেই ব্যাটারের ক্যারিয়ার শেষ। আপনি যদি মনে করেন সাকিব আল হাসান ক্রিকেটের কিছুই বোঝেন না, তাহলে অবশ্যই আপনাকে ফিরে তাকাতে হবে লিটন কুমার দাসের একটা উক্তির দিকে। কি বলেছেন লিটন কুমার দাস? এই সিরিজ শুরু হওয়ার আগেই তিনি বলেছেন, মিরপুরে যদি খেলা হয় তাহলে আমি ব্যাটার না হয়ে বোলার হলে খুশি হতাম। এই থেকেই বোঝা যায় মিরপুরের উইকেটে ব্যাটিং করা কতটা ডিফিকাল্ট। এমনকি আপনি যদি লিটন কুমার দাসের এই কথাকেও গুরুত্ব দিতে না চান, তাহলে অবশ্যই আপনাকে ফিরে তাকাতে হবে পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান কোচ মাইক হেসনের দিকে। তিনি কি বলেছেন? যে উইকেটে প্রথম টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এই উইকেট কখনোই টি-20-র জন্য আদর্শ কোনো উইকেট নয়। এমনকি এই উইকেটে খেলার পর যে দলই এই উইকেটে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের খেলার মানের কোনো ধরনের উন্নয়ন হবে না। এমনকি বর্তমান সময়ে যখন প্রত্যেকটা দল এশিয়া কাপ এবং টি-20 বিশ্বকাপের জন্য নিজেদেরকে প্রস্তুত করছে, ঠিক এই সময়ে এই ধরনের জঘন্য উইকেটে খেলে কখনোই অংশগ্রহণকারী দল হিসেবে বাংলাদেশ কিংবা পাকিস্তান নিজেদের প্রপার প্রস্তুতি সম্পন্ন করতে পারবে না। তারপরেও যদি আপনি বাংলাদেশের এই বিজয়ে উচ্ছ্বসিত হন, অনেক বেশি আশাবাদী হন, তাহলে ভাই আপনাকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ 2021 সালে যেমনি ভাবে বাংলাদেশ ক্রিকেট দলের ভয়ঙ্কর রকম ভরাডুবি হয়েছিল, হয়তোবা পরবর্তী বিশ্বকাপেও আমাদের জন্য ঠিক একই ধরনের আরেকটা ভরাডুবি অপেক্ষা করছে। অন্যদিকে প্রায়শই শোনা যায় যেহেতু মিরপুরে অনেক বেশি খেলা হয়, সেহেতু খেলার চাপেই
মিরপুরের উইকেট স্পোর্টিং করা সম্ভব নয়। যদি তাই হয়, এবার তো প্রায় 14 মাস পর আবারও মিরপুরে আন্তর্জাতিক ক্রিকেট ফিরে এলো। তাহলে ভাই এত লম্বা সময় পাওয়ার পরেও ঠিক কোন কারণে আমাদের সেই মহাবিখ্যাত কিউরেটর গামিনী স্পোর্টিং উইকেট বানাতে পারলেন না? এই দায় আসলে কার? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, গামিনীর, নাকি অন্য কারো? প্রিয় দর্শক, মিরপুরের এই জঘন্য ধানক্ষেত মার্কা উইকেট সম্পর্কে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।